মৌনি হতভাগ, কিংকর্তব্য বিমূঢ়। এটা কি হলো? সে কল্পনাতেও ভাবতে পারেনি এভাবে প্রান্তের সামনে অপদস্থ হবে। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে মৌনি। পড়েছে, এভাবে ধপাস করে পড়তে হলো। ইস, প্রান্তের দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা লাগছে মৌনি। কোনোভাবেই প্রান্তকে সুযোগ দেওয়া যাবে না তার এই পড়ে যাওয়া নিয়ে মজা করার ব্যাপারে। তাই দ্রুত ওঠার চেষ্টা করলো মৌনি। পায়ের ব্যথায় পারল না। পরে গিয়ে ব্যথাটা বেশি লাগছে এবার। প্রান্ত উঠে দাঁড়ালো। মৌনি পা ছড়িয়েই বসে রইল। আমার হাত ধরে ওঠার চেষ্টা করো, বলল প্রান্ত। হাত বাড়িয়ে দিল। মৌনি হাত ধরল না, উল্টো নাকের পাঠা ফুলিয়ে বলল, আপনি ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছেন, তাই না? ফেলে দিয়ে এখন আদি ঘেতা দেখানো হচ্ছে? আমি তোমাকে ফেলে দিয়েছি নাকি তুমি আমাকে ফেলে দিয়েছ? আমি কখন বললাম? ফেলেছেন তো আপনি, তাও ইচ্ছে করে। প্রান্তর মেজাজ গরম হয়ে গেল। কত মিথ্যুক মেয়ে! প্রান্ত বাড়িয়ে রাখা হাতটা সরিয়ে নিতে চাইল। মৌনি নিজে থেকে প্রান্তের হাত ধরল। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। প্রচুর পায়ে যন্ত্রণা হচ্ছে। মৌনি কাঁদো কাঁদো গলায় বলল, আমি বাবাকে বলে দেব আপনি আমাকে ফেলে দিয়েছেন। আমি তো ফেলিনি। আমি মিথ্যে বলবো? সমস্যা? তাহলে আমিও আঙ্কেলকে বলে দেব তুমি এখানে এসে তোমাকে পড়াতে মানা করেছ। প্রমাণ আছে কোনো? তোমার কাছে এবার কী প্রমাণ আছে যে আমি তোমাকে ফেলে দিয়েছি? কথার পিঠে যুক্তিসঙ্গত কিছু খুঁজে না পেয়ে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল মৌনি। এবার প্রান্ত হাসল, কৌতুক মিশ্রিত হাসি। শোনো মেয়ে, তোমার মতো এরকম উশৃঙ্খল রোগী আমি অনেক দেখেছি, আর এদেরকে কিভাবে টাইট করতে হয় সেটাও আমি জানি। তাই শুধু শুধু আমার সাথে লাগতে এসো না, বুঝেছ? প্রান্ত মৌনির সামনে থেকে সরে গিয়ে খাটের উপর বসল। মনির ঠোঁট ভেঙে বলল, আমি উশৃঙ্খল? তা নয় তো কি? আমি আপনাকে দেখে নেব। তোমার সামনেই তো আছি, যত ইচ্ছা দেখে নাও, কোনো সমস্যা নেই। মৌনি কথা বাড়ালো না, তার মেজাজ তুঙ্গে। সে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে নিচে চলে গেল। প্রান্ত হাসল, বিজয়ের হাসি। তাকে কাবু করা এত সহজ নয়। কোচিংয়ে এসেছে দুপুর, কিন্তু চাঁদ নেই, ক্লাসে আসেনি। দুপুর চাঁদের বাসায় গেল। এরপর চাঁদ গেমস খেলছিল। হুট করে দুপুরকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। দুপুর ঘরে ঢুকেই চাঁদের উপর চড়াও হয়। কাঁধ থেকে ব্যাগটা খুলে নিয়ে চাঁদের গায়ে ছুঁড়ে মেরে বলে, আমার ফোন ধরেছিস কেন? কেন ধরছিলে না? চাঁদ গম গমে আওয়াজে বলল, এটা তোমার বাসা না, পাবলিক প্লেস না, এটা আমার বাসা। বিহেভ ইউর সেফ। দুপুর একটু নিভল। চাঁদের পাশে বসে ঠান্ডা স্বরে বলল, আমার কতটা টেনশন হচ্ছিল জানো? টেনশন কি আমার জন্য হচ্ছিল, নাকি আমি তোমার হাজবেন্ডকে সব বলে দিয়েছি এটা ভেবে হচ্ছিল? দুটো নিয়েই হচ্ছিল। তবে আমার বিশ্বাস আছে আমার ক্ষতি হয় এমন কিছু তুমি করবে না। চাঁদ রহস্য করে হাসলো। তুমি আমার কে হও দুপুর? আমাকে নিয়ে এত ভাবার সময় কই? তোমাকে নিয়ে এত ভাবার সময় কই আমার? দুপুর অবাক হলো। তুমি আমাকে ভালোবাসো চাঁদ, তাই না? ধুর, তোমার মতো বোকা মেয়ে আমি আর একটাও দেখিনি। তোমার হাজবেন্ড আছে, তুমি বিবাহিতা, এরপরও তোমাকে কেন ভালোবাসবো আমি? হোয়াই? আর যেই মেয়ে হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের কাছে নিজেকে সঁপে দেয়, সেই মেয়েকে আমি ভালোবাসবো? আমি? প্রশ্ন আসে না দুপুর। দুপুরের চোখ ভরে এলো। শোনো মেয়ে, শোনো। দুপুর, এসব কান্নাকাটির নাটক আমার সাথে করবে না তো, প্লিজ। আম্মু দেখলে সন্দেহ করবে আবার। দ্রুত চোখ মুছো। দুপুর নিজ সন্দেহে চোখ মুছল। মজা তুমিও পাইছো, আমিও পাইছি, ব্যাস শেষ। তাহলে যে তুমি আমার জন্য হাত কেটেছিলে, চিঠি লিখেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেসব? আরে ধুর, ওটা মুরগির রক্ত ছিল। আমার ঠেকা পড়েছে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের জন্য নিজের হাত কাটবো? দুপুরই স্তব্ধ, চোখে তাকিয়ে রইল। পর মুহূর্তেই জ্বলে উঠল। তোমার সাথে সম্পর্ক গড়ে তুলতে আমারও কোনো ঠেকা পড়ে নাই চাঁদ। কথাবার্তা সাবধানে বলো। আমাকে থার্ড ক্লাস বলার আগে নিজের স্ট্যান্ডার্ড দেখো। আমার স্ট্যান্ডার্ড? হ্যাঁ। আর তুমি সাবধানে কথা বলো। আমি চাইলে তোমার অনেক কিছুই করতে পারি।
কি করবে শুনি? কি করার থ্রেট দাও আমাকে, শুনি তো। চাঁদ ফোনের গ্যালারি ওপেন করলো। সেখানে দুপুরের সাথে অসংখ্য ক্লোজ পিক তোলা। গতকাল ঘুরতে গিয়েও তুলেছিল। সেসব দুপুরের সামনে তুলে ধরতেই দুপুর ফাটা বেলুনের মতো চুপসে গেল। চাঁদ হেসে উঠল। আমাকে 2000 টাকা দিও তো দুপুর। আমি এত টাকা কই পাবো? বিস্ময় নিয়ে প্রশ্ন করল দুপুর। আমি কি জানি? সেটা তোমার ব্যাপার। আমাকে দিতে হবে, ব্যাস। নইলে নইলে দুপুরের বুক ধুকপুক করছে। এই ছবিগুলো দেখেও বুঝতে পারছো না নইলে কি? দুপুর কান্না করে ফেলল। আমি কোথায় যাব পাবো 2000 টাকা? প্লিজ আমাকে ক্ষমা করো চাঁদ। এসব কাউকে দেখাইও না, প্লিজ। কেঁদে লাভ নেই। আমার রেকর্ড সম্পর্কে জানা নেই তোমার? আমার পা ধরেও কেউ ক্ষমা পায় না। আর তুমি তো না কেঁদে বাসায় যাও। 2 দিন সময় দিলাম, সুন্দর মতো টাকা নিয়ে 2 দিন পর হাজির হবে। আল্লাহ হাফিজ। দুপুর অনুনয় করে চাঁদ কিছুই শুনল না। এক পর্যায়ে উঠে নিজের ঘরে চলে যায়। দরজা আটকে দিল। দরজায় ডাকাডাকি করার সাহস দুপুরের হয় না। বাসায় চাঁদের আম্মা আছেন। পরে উনি কিছু একটা সন্দেহ করবেন, তাই চুপচাপ বেরিয়ে আসে দুপুর। এসে মনে হয় তার শরীর ভেঙে যাচ্ছে। আর পারবে না, এক পাও চলতে পারবে না সে। আরাফ রাতে বাসায় ফিরে ডিনার শেষে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। রতি নিজ শব্দে তার পাশে গিয়ে দাঁড়ালো। একটা কথা বলতে চাই, সাহস সঞ্চয় করে বলল রতি। কান আছে, শুনছি। যেন রতির কণ্ঠস্বর শুনেই বিরক্ত হয়ে পড়েছে আরাফ। আনহির কাছে একটা চাকরি আছে, অফিসিয়াল চাকরি, ভালো বেতন, মোটামুটি আমার জন্য অনেক। আমি চাকরিটা করতে চাই। আরাফ ফিল্টারে শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে রতির দিকে তাকালো, অবিশ্বাস্য চোখে তাকিয়ে। তারপর এক সময় বলে, চাকরি দরকার কি? এমনি আমি নিজে কিছু একটা করতে চাই আরাফ। আমি মেয়ে বলে কি শুধুই ঘর সামলাবো? ছেলেরা বাহিরে কাজ করলে হয় বাদশা, আর মেয়েরা বাহিরে কাজ করলে হয় বেশ্যা। তুমি বেশ্যা হতে চাও? আরাফ, তোমার অফিসেও তো কত মেয়ে কাজ করে, তাই না? তারা কি বেশ্যা? রতির বুক ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ্যা। একটা রাত পর্যন্ত অফিসে থাকে, বসের সাথে ঢলাঢলি করে। ঘরের ভেতর আরামে আছো, সেটা সহ্য হচ্ছে না? তুমি এই যুগের ছেলে হয়ে এসব বলছো? এখনকার ছেলেরাও চায় তাদের ওয়াইফ স্বাবলম্বী হোক। আর তুমি? সবার মন মানসিকতা এক। আমি চাই না আমার স্ত্রী বাহিরের পুরুষের সাথে হেসে খেলে নাটক করুক, আর সমাজের লোক আমাকে এসে ছি ছি বলে যাক। তোমার কাজ হেসে সামলানো, ওইটাই সামলাও। এসব চাকরি বাকরির ভূত মাথা থেকে নামাও। আর একান্তই যদি করতে ইচ্ছে করে, তবে আমার বাসা থেকে বেরিয়ে গিয়ে করো, যত সব। আরাফ বারান্দা ছাড়ে। রতি একলা আকাশ দেখে আর নোনা জল ছড়ায়। এটা তো কথা ছিল না। আরাফ বলেছিল পৃথিবীর সব সুখ রতির পায়ের তলায় এনে দেবে। কই, আরাফ তো তার কথা রাখেনি। ছেলেরা এমনি বিয়ের আগে দেওয়া শত সহস্র কথা বিয়ের পর এক নিমিষেই ভুলে যায়। অথচ মেয়েরা যদি একটু 19-20 করে, তবে কথায় কথায় বলবে, তোমাকে বিয়ে করা আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল। তোমার কারণে আজ আমার জীবন শেষ। মেয়েরা তা বলতে পারে না। মেয়েদের জবান থাকতেও তারা মুখ বোবা। প্রান্ত ডিনারের জন্য মৌনীদের বাসায় এসেছে। যতদিন প্রান্ত কোনো টিউশনি না পাচ্ছে, ততদিন বিনামূল্যে মইনুল হোসেনের বাড়িতে 3 বেলা খাবে সে। মইনুল হোসেন বললেন, তা কবে থেকে পড়াবে মৌনীকে? আগামীকাল থেকে আঙ্কেল। দেখো কিন্তু, ও হচ্ছে দুনিয়ার ফাঁকিবাজ। যত সব ধান্দামি ওর ভেতরে। পড়ালেখার প্রতি কোনো মন নেই। প্রান্ত মৌনির দিকে তাকায়। মৌনির গলায় ভাত আটকে গেছে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমিও জানি কিভাবে বাঁকা লাঠিকে সোজা করতে হয়। মৌনির দাঁতে দাঁত দিয়ে ঘষে। একবার সুযোগ পেলে ভাতের মতো প্রান্তকেও চিবিয়ে খেয়ে নেবে সে, পানি ছাড়াই। একটি মেয়ের দিকে প্রান্তের এভাবে তাকিয়ে থাকা মনির ভালো লাগছে না, একদমই না। মনির বুকে অনিশ্চয়তার চিন্তানা কোটি কোটি পায়ে দৌড়ে বেড়াচ্ছে। তবে কি এখান থেকে ভালোবাসার ট্রিপ শুরু হলো তাদের? আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে, গুড় গুড় আওয়াজ হচ্ছে। এই বুঝি মেঘ ভেঙে বৃষ্টি নামলো। ক্লাস চলছে। মনির পাশে বসে তার ফ্রেন্ড রুম্পা নিচু গলায় এক নাগারে কথা বলে যাচ্ছে। হাবিবকে হ্যাঁ বলে দিব ভাবছি। কতদিন হলো ও ঘুরছে আমার পেছনে।
আচ্ছা মৌনি, হাবিবকে তোর কাছে কেমন লাগে এমনিতে? আমার কিন্তু ভালোই লাগে। আরও আগে যে কেন হ্যাঁ বললাম না তাই ভাবছি। কি সুন্দর ছোট্ট একটা সুখ, দেখলেই কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগে, তাই না বল? আর চোখ জোড়া তো, উফ, এত মায়াবী। এই মৌনি, শুনেছিস আমি কি বলেছি? মৌনি। রুম্পা মৌনির গায়ে আস্তায় আস্তে ধাক্কা দিলে মৌনি কেঁপে ওঠে। বাস্তবে ফিরে আয়। রুম্পার মুখ থেকে ভালোবাসার কথা শোনার সময় আচমকাই ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিল মৌনি। চোখের তারায় বারবার প্রান্তের মুখটা ভেসে উঠছিল। প্রান্তের মুখটাও নিষ্পাপ, বড় চোখে মায়া ভরা, বড় চোখে মায়ায় ভরা, মুখ জুড়ে মাদকতা, এক কথায় কিউট। উফ, আবার প্রান্ত। আজ এত প্রান্ত প্রান্ত করছে কেন মৌনির মন? মাত্র একদিন হলো প্রান্তকে চেনে সে। এত অল্প সময়ে কারো প্রতি কারো মায়া হয়, ভালো লাগা জন্মায়। বাকি পুরোটা ক্লাস মৌনি অমনোযোগী থাকলো, মন বসাতে পারলো না কিছুতেই। নীরবে মন আর মস্তিষ্কের যুদ্ধ চলে ভেতরে ভেতরে, যেখানে মন জিতে যায় বারংবার। দুপুরের প্রতি আবির প্রচুর রেগে আছে। দুপুরের কারণে রতির উপর এত টর্চার হলো। আবির কিছুতেই মানতে পারছে না এটা। দুপুর আবিরের উপর ক্ষুব্ধ। সবসময় রতিকে নিয়েই এত কেন ভাবে আবির? রতি কি হয় তার? দুপুরের থেকেও রতির প্রতি এক এত কেন মায়া দরদ? দুপুর ভাবছে আর সম্ভব না, এবার এখানে এই সম্পর্কে রীতি টানবে সে। লিলি বেগম দুপুরের ঘরে আসেন। দুপুরকে এত অন্যমনস্ক থাকতে দেখে প্রশ্ন করলেন, কিরে কি ভাবছিস? দুপুরের ধ্যান ভাঙে। ও মা, বসো তো, তোমার সাথে কিছু কথা বলতে চাই। লিলি বেগম বসলেন। কি, আবিরকে নিয়ে? আম্মু, আমার আমার কাছে আবিরের হাব ভাব একদম ভালো লাগে না। ও সব সময় এত কেন ভাবির সাপোর্ট করে? আমাকে নিয়ে ওর যতটা মাথা ব্যথা, এর চেয়ে বেশি মাথা ব্যথা ভাবিকে নিয়ে। কালকেও আমাকে কত কিছু শুনিয়েছে, তুমি চিন্তাও করতে পারবে না আম্মু। দুপুর ঢুকরে উঠল। লিলি বেগম চুপ করে রইলেন। দুপুর নিজেকে সামলে আবার বলল, আমার আর সহ্য হয় না আম্মু। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমাকে একদম কিনে ফেলেছে। আজীবন এখানেই পড়ে থাকতে হবে? আমি আর নিতে পারছি না। আমি এই সম্পর্কের থেকে মুক্তি চাই আম্মু, মুক্তি চাই। দুপুরের মুখ থেকে মুক্তির কথা শুনতেই লিলি বেগম আতকে উঠলেন। এই মেয়ে ভীষণ জেদি। একবার যখন ঠিক করে নিয়েছে আবিরের থেকে বেরিয়ে আসবে, তখন আসবে। আবির হলো সোনার ডিম পাড়া হাঁস। এমন হাঁসকে তো কিছুতেই হাতছাড়া করা যায় না। আপাতত একটু ধৈর্য ধর দুপুর। আবির বড়লোক ঘরের ছেলে, ওদের অনেক টাকা পয়সা, ওর নিজের নামে বাড়ি আছে, বাড়ি হচ্ছে। এখন কিছু বলিস না। ও যা চায় সেভাবে, যেভাবে বলে ওভাবে চল। তোকে উঠিয়ে নিক, তারপর ওই বাড়ি তোর নামে লিখিয়ে নে কোনোভাবে, তারপর দেখা যাবে, বললেন লিলি বেগম। খুব সন্তর্পণে পাশে কেউ টের পেয়ে যায় দুই লোভী মা মেয়ের কথা কীর্তি। দুপুর কিছু বলতে যাবে, তখনই চাঁদ ফোন করলো। দুপুর চোখ মুছে ফোন রিসিভ করে বিষণ্ণ গলায় বলল, হ্যালো। ও পাশ থেকে চাঁদ বলল, হ্যালো ডার্লিং, টাকার জোগাড় হয়েছে? দুপুর জবাব দেয় না। দুপুরের নিশ্চুপতা চাঁদকে তার উত্তর দিয়ে দেয়, হয়নি। আর একদিন সময় আছে দুপুর, যদি না দিতে পারো। দুপুর মিনমিনিয়ে বলল, আমি কোথায় পাবো এত টাকা? চাঁদ খেকিয়ে উঠল, ওটা আমি কি জানি। কালকে আমাকে টাকা দিবে, ব্যাস, রাখছি। চাঁদ ফোন রেখে দেয়। দুপুর তারপরও ফোন কানে নিয়ে বসে থাকে। বুক ধুকপুক করছে তার। টাকা না দিতে পারলে যে সর্বনাশ হয়ে যাবে। লিলি বেগম দুপুরের ফ্যাকাশে চেহারা দেখে কিছু একটা আন্দাজ করতে পারলেন। বললেন, কি হয়েছে রে? কে ফোন দিয়েছিল তোকে? আর কিসের টাকা? দুপুর জবাব দিল না, তার ভয় লাগছে। কী রে বোবা হয়ে আছিস কেন? বল কিসের টাকা? দুপুর ক্ষীণ স্বরে বলল, আমাকে 2,000 টাকা জোগাড় করে দিতে পারো আম্মু, নয়তো অনেক ঝামেলা হয়ে যাবে। কিসের ঝামেলা? চমকে উঠলেন লিলি বেগম। দীর্ঘশ্বাস ফেলে সব কিছু খুলে বলল দুপুর। লিলি বেগম ঠাস করে দুপুরের গালে চর বসিয়ে দিলেন। দুপুর কেঁদে ফেলল। দুপুরের মুখ চেপে ধরে কাঠখাট্টা গলায় বললেন, এত অঘটন কিভাবে ঘটাস তুই? এখন আমি কোথা থেকে জোগাড় করবো? দুপুর কিছু বলার জন্য মুখ নাড়াতেই লিলি বেগম হাত সরিয়ে নিলেন। দুপুর ফোপাতে ফোপাতে বলল, আর হবে না আম্মু, এই শেষবার, প্লিজ আম্মু, নইলে চাঁদ সব কিছু আবিরকে দেখিয়ে দিবে। তখন? দুপুর কাঁদছে, কথা জড়িয়ে আসছে। লিলি বেগম মেয়েকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করেন।
আশ্বাস দিয়ে বলেন, কাঁদিস না দুপুর, আরাফ আসুক, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। তবে এই শেষবার। আজ কতদিন ধরে রতির প্রস্রাবে সমস্যা হচ্ছে, সেই সাথে কোমরে সবসময় ব্যথা থাকে। জরায়ের নাড়েও মাঝে মাঝে চিলিক দিয়ে ওঠে ব্যথা করে। রতির অনুমান জরায়ুতে কোনো সমস্যা হচ্ছে, নইলে কিডনিতে। একবার পরীক্ষা করাতে পারলে বেশ ভালো হয়। আরাফ ল্যাপটপে অফিসের কাজ করছিল বসে বসে। রতি গিয়ে তার সামনে বসলো। আরাফ কোল থেকে ল্যাপটপ সরিয়ে রাখলো। গতকাল রতির সাথে যেটা করেছে, এরপর থেকে আরাফের মনে একটু অনুশোচনাবোধ কাজ করছে। না জেনে না বুঝে রতির উপর এভাবে টর্চার করা ঠিক হয়নি। এই জিনিসটা আরাফও বুঝেছে। আরাফ নিজে থেকেই বলল, কিছু বলবে? রতি শান্ত গলায় জবাব দিল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? আজ অনেক দিন ধরে প্রস্রাবে সমস্যা হচ্ছে, জ্বালা পড়া করে। কতদিন ধরে? রতি একটু ভেবে বলল, 3 সপ্তাহ। আনুমানিক। আচ্ছা, আমি নিয়ে যাব কালকে। রতি অবাক হলো, সেই সাথে খুশিও। অবাক হলো এই কারণে যে এর দ্রুত আরাফ তার কথা মেনে নেবে, তাও একদম বাক বিতণ্ডা ছাড়া। ব্যাপারটা রতির কাছে চমকপ্রদ। মাস 2 আগে রতির জ্বর উঠেছিল একবার। আরাফ তা নিয়ে কত বকলো, কত কথা শোনালো। মেয়ে মানুষ ঘরে শুয়ে বসে এত জ্বর হয় কেমনে? বাইরে কামলা খাটে আমরা, আমাদের জ্বর হলে মানা যায়। এখন শুধু শুধু ওষুধ আনো, টাকা গোছাও, বেহুদা ঝামেলা করে সব সময় তুমি। আর আজ একদম বিনা বাক্যে মেনে নিল। রতি নিশ্চুপ হয়ে এসব ভাবছে। ওইদিকে আরাফ রতিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একসময় চেহারায় আলাদা একটা উজ্জ্বলতা ছিল রতির, আজ তার ছিটে ফোটাও নেই। চোখ কোটরে ঢুকে গেছে, গালে গর্তগুলো চোখের তলায় কাজলের ন্যায় গাঢ়, কালির ছাপ। মেয়েটা তো প্রতিদিন রাতে ফুসফুস করে ঘুমায়, তাহলে এত কালি পড়ল কিভাবে? বাবু জাগ না আছিস? বলতে বলতে লিলি বেগম ঘরে ঢুকলেন। রতি একটু সরে বসল। আরাফও রতির থেকে মন হটিয়ে মায়ের দিকে তাকালো। একটা কথা বলতে আসছি বাপ। বলতে বলতে লিলি বেগম বসলেন। কি মা? আমার 2,000 টাকা দে তো, তোর কাছে থাকলে। আজ কয়দিন ধরে মাজায় ব্যথা, নড়তে চড়তে বহুত কষ্ট হয়। বড়টা তো টই টই করে ঘুরে সারাদিন, ওর কাছে আর কি বা চাইব, তাই তোর কাছে আসলাম। আছে টাকা? লিলি বেগম কোমরে এক হাত চেপে করে উঠলেন। দেখছস, একটু হাইটে আসছি দেখে কেমন চড় করতেছে কোমরটা। আরাফ একবার রতির দিকে তাকালো। রতির চোখে জল চকচক করছে। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আরাফ মানিব্যাগ থেকে 1,000 টাকার 2টা নোট বের করে মায়ের হাতে দিতে লিলি বেগম উঠে দাঁড়ালেন। স্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে আসলেন। এই তার কোমর ব্যথা? রতি সব বুঝেও চুপ করে রইল, বলে লাভ কি? আরাফ রতির হাত ধরে টেনে তাকে খাটে বসালো। বলল, সামনের মাসে বেতন পেয়ে নিয়ে যাব, ওকে? আর তুমি পানি কম খাও দেখে এসব হচ্ছে, বেশি পানি খাও, দেখবার সব ঠিক হয়ে যাবে। রতির এইবার ইচ্ছে করলো বলতে, সব কিছুর নিরাময় যদি আমরা পানি খেয়েই করতে পারতাম, তাহলে ডাক্তারি পড়তো না কেউ এত কষ্ট করে। আরাফ কিন্তু বলল না, শুধু শুধু ঝামেলায় জড়াতে চায় না সে। রতি ক্ষীণ একটু হাসি ছুড়ে দিল, তবে তখনও চোখে তার চিকচিক করছে জল।